আরিফ মঈনুদ্দিনের অসাধারণ একটা কবিতা। আমি ধ্বংস হতে এসেছি, পরাজিত হতে নয়। চলেন এমন একটা জার্নি শুরু করা যাক যা আমাদের শক্তি আর সহনশীলতা নিয়ে পুরনো সব ভাবনাকে একদম নাড়িয়ে দেবে। ধ্বংস হব কিন্তু হার মানব না, ব্যাপারটা কি? প্রথমবার শুনলে তো মনে হয় এটা কেমন কথা, কিন্তু কবি ঠিক এখানেই আমাদের একটা গভীর অর্থ খুঁজে বের করতে বলছেন। চলেন তো এই ধাঁধার জটটা একটু খোলার চেষ্টা করি। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একদম মূলে, মানে যে হাল ছেড়ে দেয় আর যে শেষ পর্যন্ত লড়ে যায়, এমনকি যদি এর জন্য নিজেকে শেষও করে দিতে হয়। এই দুইয়ের মধ্যে তফাৎটা আসলে কোথায়, একটু ভাবার মতো বিষয়, তাই না? আর কবি যে উত্তরটা দিচ্ছেন সেটা কিন্তু বেশ অবাক করার মতো। তো প্রথম ভাগ, ধ্বংস বনাম পরাজয়। চলুন রহস্যটা কি সেটা বোঝা শুরু করা যাক। ধরেন এমন একটা ধূসর পৃথিবীর কথা, যেখানে সবাই কেমন যেন মাথা নিচু করে হাঁটছে, নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। কবি ঠিক এই ছবিটাই আঁকছেন। এমন একটা পৃথিবী যে আমরা হয়তো কম বেশি সবাই কোথাও না কোথাও দেখেছি বা অনুভব করেছি। আর ঠিক এই যে একটা উদাসীনতা, এর বিরুদ্ধেই কবির গলা গর্জে উঠছে। তিনি বলছেন, না, আমি এই ভিড়ের একজন হতে চাই না। এইখানেই কিন্তু আসল প্যাচটা। ধ্বংস ধ্বংস হলো একটা ঝড়ের মতো, যেটা এসে একটা জঙ্গলকে তছনছ করে দিয়ে গেল। এটা একটা বাইরের আঘাত। আর পরাজয় পরাজয় হচ্ছে সেই গাছের মতো যে নিজেই ঠিক করল আমি আর বাড়ব না। এটা হলো ভেতর থেকে হাল ছেড়ে দেওয়া। তো কবি বলছেন তিনি যে কোনো ঝড় সামলাতে রাজি, কিন্তু নিজের ইচ্ছা শক্তিকে ভেতর থেকে মরে যেতে দিতে একদমই রাজি নয়। ওকে, আমাদের দ্বিতীয় ভাগ, অন্যায়ের বিরুদ্ধে গর্জন। তো এই যে হার না মানা মনোভাব, এটা আসলে বাস্তবে কেমন, চলেন দেখি। কবি এখানে কিন্তু কোনো রাগঢাক করছেন না, একদম সরাসরি অ্যাকশন। তার প্ল্যানটা হলো সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো। মিথ্যা, দুর্নীতি, হীনমন্যতা, সব কিছুর বিরুদ্ধে। প্রত্যেকটা লাইন যেন টেবিলে মারা এক একটা ঘুষি। মানে এই শব্দগুলোর শক্তিটা অনুভব করা যায়, তাই না? কিন্তু একটা ব্যাপার পরিষ্কার থাকা দরকার, এটা কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিশোধের ব্যাপার না, এটা হলো সত্যের জন্য একটা লড়াই। কবি এখানে যেন অন্ধকারের মধ্যে একটা বাতিঘর হয়ে দাঁড়িয়েছেন। তার গলার আওয়াজটা একটা বজ্রধ্বনির মতো, যা ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগিয়ে তুলতে চায়। আচ্ছা, আমাদের তৃতীয় ভাগ মুক্তির মন্ত্র। কিন্তু এত সাহস কবি পাচ্ছেন কোথা থেকে? এর সোর্সটা কি? উত্তরটা কিন্তু বেশ সারপ্রাইজিং। আমার মনে হয় এটাই কবিতার সবচেয়ে পাওয়ারফুল লাইন। কবি বলছেন আসল মুক্তিটা আসলে ভয়ের অন্য পারে লুকিয়ে আছে। মানে যখন সবচেয়ে খারাপ যা হতে পারে সেটাকেই কেউ মেনে নেয়, তখন আর ভয় পাওয়ার মতো কী বা বাকি থাকে? আর তখনই তো মানুষ অজেয় হয়ে ওঠে, তাই না? ইতিহাসে এমন অনেক মহান নেতার কথা আমরা জানি যারা ন্যায়ের জন্য লড়েছেন। তাদের অনেকেই কিন্তু জানতেন যে তারা হয়তো মারা যাবেন, কিন্তু তারা ভয় পাননি। কবি ঠিক এই মুক্তির কলার কথাই বলছেন। এটা এমন একটা শক্তি যা টাকা দিয়ে কেনা যায় না বা জোর করে কেড়েও নেওয়া যায় না। এবার চতুর্থ ভাগ, নির্মাণের নতুন পালা। আর ঠিক যখন মনে হচ্ছিল যে সবকিছুই শুধু ধ্বংস নিয়ে, কবিতাটা আমাদের একটা দারুণ সুন্দর মোড়ে এনে দাঁড় করায়। কারণ ধ্বংসই শেষ কথা না। কবি কিন্তু কোনো ধ্বংসকারী নন, তিনি আসলে একজন মালির মতো। একটা সুন্দর বাগান তৈরি করার আগে যেমন আগাছা উপড়ে ফেলতে হয়, কবি যে ধ্বংসের কথা বলছেন সেটা হলো ঠিক সেই রকম একটা জরুরি পরিষ্কারের কাজ, যাতে নতুন এবং আরও ভালো কিছু জন্মাতে পারে। আর এই লাইনেই আমরা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ধ্বংসের ওই কোলাহলের পর আসে নির্মাণের একটা আশাবাদী নীরবতা। এটা একটা দারুণ আশার কথা, তাই না? যে একটা ধ্বংসস্তূপ থেকেও নতুন সৌন্দর্যের জন্ম হতে পারে। তাহলে শেষ পর্যন্ত দেখলে এই কবিতাটা আসলে পুনর্জন্মের একটা গান। ফিনিক্স পাখির মতো কবি আমাদের এটাই শেখাচ্ছেন যে কখনো কখনো ছাই হয়ে জ্বলে যাওয়াটা দরকার, আরও শক্তিশালী, আরও জ্ঞানী আর আরও মুক্ত হয়ে জেগে ওঠার জন্য। আর এভাবে আমরা আবার একদম শুরুতে ফিরে এলাম, কিন্তু এবার একটা নতুন উপলব্ধি নিয়ে। যখন কেউ নিজের চেয়েও বড় কোনো কিছুর জন্য লড়ে যায়, তখন তার শরীর হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তার আদর্শ কিন্তু অপরাজেয় থেকে যায়। সে এমন একটা লিগ্যাসি বা উত্তরাধিকার রেখে যায় যা কেউ কখনো মুছে ফেলতে পারে না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজকের পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যাকে ধ্বংস করলে হয়তো আরও সুন্দর কোনো কিছু নির্মাণ করা সম্ভব? এটা নিয়ে ভাবা যেতে পারে। এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।